খুশি হলাম তোমরা সুখে থেকো। সবসময় চাই দুজনে যেন সুখে থাকো আর একসাথে থাকো, এর চেয়ে বেশি কিছু চাই না। শ্রাবণ দাদুর কথায় মাথা নেড়ে সম্মতি জানালো। দাদুর সঙ্গে কিছুক্ষণ বসে কথা বলল শ্রাবণ, যার মধ্যে অর্ধেকই স্নিগ্ধা আর শ্রাবণকে নিয়ে তারা যেন কোনো অন্যায় না করে, সবসময় সঠিক পথ অনুসরণ করে চলে তাই বেশি। স্নিগ্ধাকে যেন সবসময় আগলে রাখে শ্রাবণ, তাই বারবার স্মরণ করিয়ে দিলেন। শ্রাবণও তার কথা মন দিয়ে শুনে তারপর সেখান থেকে উঠে এলো। পুষ্পিতা রান্নাঘরে রান্না করছে, পাশে দাঁড়িয়ে তার বয়স্ক শাশুড়ি মা বলে উঠলেন, বউ, একটা কথা বলতাম যদি কিছু মনে না করো। বলেন আম্মা, কি বলবেন? শুনছি ডাক্তার দেখানোর পর বাচ্চা নাকি নেওয়া যায়। অনেকেই বলে, আমি নিজেও দেখেছি কত মানুষের 20 বছর পর, 21 বছর পর, 15 বছর পর বাচ্চা হয়েছে। একটু দেখো না কিছু হয় নাকি। পুষ্পিতার মুখ কেমন এইটুকুনি হয়ে গেছে। ডাক্তার সেই কবে একবার দেখিয়েছে, সমস্যা তো কিছুই বলেনি, আর সাজ্জাদ তাকে বলে দিয়েছে এসব টেস্ট না করাতে। এগুলো নাকি শুধুই সান্ত্বনা, আর ডাক্তাররা এসব টেস্টের নাম করে টাকা হাতিয়ে নেয়। কথার মাঝেই শাশুড়ি মা আবার বলে উঠলেন, বউ, আমি কি কিছু ভুল বলছি? একটু ডাক্তার দেখাও, কি সমস্যা একটু দেখো না। তোমার বয়স তো আহামরি না, আর সাজ্জাদেরও তো বয়স বেশি না, আবার একদম কমও তো হইতেছে না। একটু চেষ্টা করে, একটা ভবিষ্যৎ আছে তোমাদের, একটু চেষ্টা করো। আল্লাহ যদি চায় সন্তান আইতেই পারে। পুষ্পিতা বুঝতে পারল তার শাশুড়ির কথা। সবারই একটা আনন্দ থাকে, ইচ্ছা থাকে তার ঘর পূর্ণ হোক সুখ দিয়ে। ছেলে মেয়েদের জীবনে যদি সুখ না আসে, মায়েদের কম চিন্তা থাকে না। শাশুড়ি মা যতই যা বলুক, তার মনেও তো ছোট ছেলের নাতি নাতনি দেখার স্বাদ আছে, আছে শখ। শেষ বয়সে সবাই চায় তার ঘর ভর্তি নাতি নাতনিরা ভরে যাক, ছেলেমেয়েরা সুখে থাকুক, তারা সেটাই চায়। পুষ্পিতা সেসব ভেবে বলল, আম্মা, আপনি কখনো ভুল কিছু বলতেই পারেন না। মায়েরা ভুল কিছু কখনো করে না, আর ভুল কিছু বলে না। মায়েরা যা বলে সন্তানের মঙ্গলের জন্যই বলে। আপনি বলছেন, আমি চেষ্টা করব। ভালো ডাক্তার দেখাইও, কার সমস্যা সেটা বড় কথা না, একটা বাচ্চা হলেই চলবো, যদি আল্লাহ আমাগোর আশা মিলাই। বৃদ্ধা হাতের মুঠোয় রাখা তসবি জপতে জপতে উঠে চলে গেলেন রুমে। বয়সের ভারে কুঁজো হয়ে গেল, তিনি জীবনের যত কাজা নামাজ আছে সব পড়েন। গ্রামের বাড়িতে চলে গিয়েছে নানা ভাই আর নানু মিলে এখন শ্রাবণ আর স্নিগ্ধা আলাদা হয়ে আবারও নিজেদের রুমে থাকতে শুরু করে দিয়েছে। এই কয়েকদিন একসঙ্গে থাকতে খুব কষ্ট হয়েছে স্নিগ্ধার। শ্রাবণ একটু পর পর এসে তাকে জ্বালিয়ে মারত। স্নিগ্ধা তার থেকে সব সময় দূরেই থাকার চেষ্টা করত। তাই স্নিগ্ধা পড়তে বসেছে, সামনে তার কলেজে মান্থলি এক্সাম। সব পড়া কমপ্লিট হলেও ফিজিক্স এখনো বাকি। স্নিগ্ধা বইয়ের দিকে তাকিয়ে মাথায় হাত দিয়ে বসে আছে, একটুও খেয়াল নেই কোচিংয়ের ভাইয়ার কাছ থেকে পড়াটা বুঝে নিতে। পুষ্পিতা স্নিগ্ধার রুমে ঢুকে দেখলেন স্নিগ্ধা পড়ার টেবিলে বসে আছে। তিনি টেবিলের উপর তুলসী পাতার জুস রাখলেন। স্নিগ্ধাকে উদ্দেশ্য করে বললেন, কি পড়াশোনা ঠিকমতো চলছে তো? মাথা গরম হলে এই জুসটা খা, শরীর চাঙ্গা হয়ে যাবে। এটা কি আবার কেমন গন্ধ করে? নাকের সামনে ধরে বলল, গন্ধটা চেনা চেনা, পুদিনা পাতা। হ্যাঁ, আপনার জন্য আনলাম, খেয়ে নিন। আর শোন, বিকালে আমার সঙ্গে তোকে একটা জায়গায় যেতে হবে। স্নিগ্ধা পুরোটা জুস খেয়ে বলল, কোথায় যেতে হবে? আমি ডাক্তারের কাছে যাব, যাবি তো আমার সঙ্গে? আমি পড়া বুঝতে পারছি না। এখন যদি বাকি চ্যাপ্টার না পড়ি তাহলে পড়া হবে না। বুঝিস না? আরে না বুঝলে শ্রাবণ আছে কিসের জন্য? ওর কাছে বুঝে নিস। আমি ওর কাছে পড়বো না। না পড়লে তোর সমস্যা হবে, আমার কিছুই হবে না। এবার তুই বস, কি করবি? স্নিগ্ধা মামির কথায় ফেলতে পারল না। আসলেই এখন যদি সে শ্রাবণের কাছে না বুঝে নেয় তাহলে পরবর্তী সময় তারই সমস্যা। হাতে একটা স্কেল নিয়ে বসেছে শ্রাবণ, স্নিগ্ধা ফিজিক্স বই নিয়ে বসেছে। শ্রাবণ স্নিগ্ধাকে স্কেল দিয়ে বাড়ি দিয়ে বলল, পিটিয়ে পিঠের চামড়া তুলে ফেলতে মন চাইছে। কি পড়েছিস সেগুলো? যা পড়েছিস সবই তো ভুল। পড়ার নামে কি করেছিস এতকাল? আমি কি করব ভাইয়া, আমাকে এভাবে পড়িয়েছে।
তোর ভাই আর গোষ্ঠীর ষষ্ঠী করবো আজ। বলেই হাতের স্কেল দিয়ে বাড়ি দিতে চাইলে স্নিগ্ধা পড়ে যেতে নিল। শ্রাবণ স্নিগ্ধার হাত ধরে টেনে বসিয়ে দিল আবার। স্নিগ্ধার ভয়ে একদম কাঁপাকাঁপি অবস্থা। এখন সব সাহস কোথায় গেল? আজকে যদি এই চ্যাপ্টার পড়তে না পারিস তাহলে তোর শাস্তি আছে। কি শাস্তি? শ্রাবণ স্নিগ্ধার কাছাকাছি চেয়ারটা টেনে এসে কানে কানে বলল, আজ পড়া না পারলে তোর টর্চার হবে। ঠোঁটের দিকে ইঙ্গিত করেছে শ্রাবণ। স্নিগ্ধার মনে হচ্ছে শ্রাবণের চুল ছিঁড়িতে। শ্রাবণ স্নিগ্ধাকে পুরো চ্যাপ্টার আবার পড়াতে শুরু করে দিয়েছে। প্রায় ঘন্টাখানেক বোঝানোর পর বলল, এবার এখান থেকে বল কি বুঝলি। স্নিগ্ধা হাজার চেষ্টা করেও বলতে পারল না। তার চোখের সামনে সর্ষে ফুলগুলো ফুটতে লাগলো। পুরো সরিষা বাগান যেন বলছে, তোর কপালে শনি গ্রহের নজর পড়েছে রে স্নিগ্ধা, শীঘ্রই পালা এখান থেকে। স্নিগ্ধা টেবিল থেকে উঠে দৌড় দিতে গেলে শ্রাবণ তার হাত ধরে বসিয়ে দিয়ে বলল, কি রে, পালাচ্ছিস কোথায়? এইভাবে তো পালাতে দিব না। আমার পাওনা কোথায়? স্নিগ্ধার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে পুরো। স্নিগ্ধার শ্বাস দ্রুত গতিতে ওঠানামা করছে। হাই, কোন পাগলে পেয়েছে তাকে শ্রাবণের কাছে আসতে। শ্রাবণ স্নিগ্ধার গাল ধরে মুখটা কাছে এনে ঠোঁটে চুমু বসিয়ে দিয়েছে। এরই মধ্যে স্নিগ্ধা ঠাস করে খাট থেকে পড়ে গিয়েছে। সঙ্গে বিকট চিৎকার করে উঠল সে নিজেই। স্নিগ্ধার চিৎকার শুনে পুষ্পিতা দৌড়ে এলেন। তার পিছু পিছু শ্রাবণও ছুটে এসেছে। শ্রাবণকে দেখে স্নিগ্ধা অনেকটা হা হয়ে চেয়ে রইল। শ্রাবণ তো একটু আগে তাকে পড়াচ্ছিল। পড়াতে গিয়েই তো শাস্তি স্বরূপ শ্রাবণ স্নিগ্ধার ঠোঁটে চুমু দিতে এসেছিল। আসলে এখন কিভাবে রুমের বাইরে আসলো? স্নিগ্ধা নিজেকে ভালো করে দেখতে লাগলো না। সে তো বিছানায় এসে পড়তে বসেছিল, তার মানে সে পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছিল। পুষ্পিতা স্নিগ্ধার মুখের দিকে চেয়ে আছে, তার কিছুই বোধগম্য হচ্ছে না। আর একটু এগিয়ে এসে বললেন, কি রে, চিৎকার করছিস কেন? আহ মামি, হঠাৎ কিভাবে যেন পড়ে গিয়ে ব্যথা পেয়েছি, নিজে বুঝতে পারছি না। উফ, তুইও না, কিভাবে চলিস বলতো? এখানে পড়ে যাস, ওখানে পড়ে যাস, ঠিক করে হাঁটতেও শিখিসনি। ও আর হাঁটা? হাহা, চাচি আম্মু ভুলে গেছো? ও আমাদের গ্রামের বাড়িতে গিয়ে কাদা জলে গড়াগড়ি করে পড়েছে তো তখন। হাহা। মামি কিছু বলবে তুমি? আচ্ছা ঠিক আছে। এই শ্রাবণ, কি শুরু করেছিস তুই? মেয়েটাকে একটু কম জ্বালাতো। আর স্নিগ্ধ, তোর নাকি পড়তে অসুবিধা হচ্ছে, পড়া বুঝতে পারছিস না, তাহলে ওর কাছ থেকে পড়া বুঝে নিচ্ছিস না কেন? স্নিগ্ধার কিছুক্ষণ আগের ঘটনাগুলো মনে পড়ে গেল। শ্রাবণ যদি আবারও একা পেয়ে এমন করে। কি রে, কিছু বলছিস না কেন? শ্রাবণ ভাই, হয়েছে কি আমার না একটা চ্যাপ্টার কিছুতেই মাথায় ঢুকছে না, একটু বুঝিয়ে দেবে? শ্রাবণ কিছুটা চমকে গেল, তারপর বলল, হ্যাঁ পড়াতে পারি। পড়া না পারলে শাস্তি পাবি। কি শাস্তি? বলা যাবে না। তাহলে আমি পড়বো না। তাহলে আমিও তোকে পড়াবো না। এবার বুঝ তুই কি করবি। শ্রাবণ, কি শাস্তি দিবি বলে দে না। শাস্তিটা হলো, পড়া না পারলে ওর মোবাইলটা আমাকে দিতে হবে। স্নিগ্ধা শাস্তির কথা শুনে স্বস্তি পেল। ওর মাঝে স্বস্তিটায় গায়েব হয়ে গেল। শ্রাবণ সবসময় কিছু না কিছু গন্ডগোল করবেই। এত এত শাস্তি থাকতে তার কিনা এই শাস্তির কথা মনে পড়ল। কিছুক্ষণ ভেবে সে বলল, আচ্ছা ঠিক আছে, আমি শাস্তির জন্য প্রস্তুত। পড়তে বসেছে স্নিগ্ধা, সঙ্গে শ্রাবণ আরেক চেয়ারে বসে তাকে পড়াতে শুরু করেছে। স্নিগ্ধা খেয়াল করলো, স্বপ্নের শ্রাবণের থেকে বাস্তবের শ্রাবণ খুব ভদ্র। এখনো পর্যন্ত তাকে কোনো প্রকার ডিস্টার্ব করেনি। শ্রাবণ যেভাবে পড়িয়েছে স্নিগ্ধাও ঠিক সেইভাবে মনোযোগ দিয়ে পড়েছে। দুজনের একজনও পড়ার বাইরে কিছুই বলেনি। পড়ার পর শ্রাবণ স্নিগ্ধার রুম থেকে বেরিয়ে গেছে। দিনগুলো বেশ ব্যস্ততায় কাটছে স্নিগ্ধার। এই তো কিছুদিন আগেও সে খুব একটা ব্যস্ত ছিল না। পড়তে ইচ্ছে হলে পড়তো, না হলে ঘোরাঘুরি আর মোবাইলে গেমস খেলে সময় কাটিয়ে দিত। এখন তার সব কিছুতে দখলদারি আর শাসন চলে। আর সেই ব্যক্তিটি আর কেউ নয়, শ্রাবণ। ছেলেটা আজকাল উঠতে বসতে সব সময় তাকে চোখে চোখে রাখে। এই তো কয়েক মাস আগে শ্রাবণ স্নিগ্ধার কোচিং সেন্টারে বন্ধুদের সঙ্গে আড্ডার ছলে দাঁড়ালেও এখন সরাসরি তার সঙ্গে এসে কোচিংয়ে পৌঁছে দেয়। আবার সময় মতো তাকে নিয়েও আসে। ভাবা যায়? স্নিগ্ধা আনমনে ভাবতে ভাবতেই কলেজ গেট দিয়ে বের হচ্ছিল। এর মধ্যেই বৃষ্টি শুরু হয়ে গেল। হঠাৎ বৃষ্টি, ঝুমঝুমিয়ে বৃষ্টির ফোঁটাগুলো পড়তে লাগলো। স্নিগ্ধা আজ ছাতা নিয়ে আসেনি। বড় বড় বৃষ্টির ফোঁটায় সাদা কলেজ ড্রেস একদম ভিজে গায়ে লেপ্টে গেছে।
স্নিগ্ধা দৌড়ে কলেজের পাশে যাত্রী ছাউনিতে দাঁড়িয়ে পড়ল। ইস, ভিজে একাকার হয়ে গেল তার শরীর। পাশে দাঁড়ানো অনেক ছেলে, তার সবাই চোখগুলো দিয়ে যেন গিলে খাচ্ছে। স্নিগ্ধার পাশে দাঁড়ানো আরেকটি মেয়ে বলে উঠল, স্নিগ্ধা, তোর আশিক এসেছে। কই, কিরে মিতু, কোথায় স্নিগ্ধার আশিক? পাশ থেকে মিতু দেখিয়ে দিলে উর্মি বলল, হ্যাঁ রে স্নিগ্ধ, এটাই তোর আশিক, না মানে কাজিন। স্নিগ্ধা রাগী চোখে তাকাতে সবগুলোর মুখ বন্ধ হয়ে গেল। মুসকে মুসকে হাসতে লাগলো সবাই, যেন স্নিগ্ধা কোনো হাসির পাত্র। শ্রাবণ গাড়ি থেকে নেমে ছাতা হাতে এলো। যাত্রী ছাউনির প্রায় সব ছাত্রীরা শ্রাবণের দিকে চেয়ে আছে। খুব মিষ্টি চেহারা ছেলেটার, একদম ফর্সাও না, শ্যামও না, উজ্জ্বল বর্ণের। স্নিগ্ধা শ্রাবণের দিকে চেয়ে আছে, আর শ্রাবণ স্নিগ্ধার পছন্দের রঙও পরেছে। সাদা রঙের টি শার্ট পরে এসেছে শ্রাবণ। শ্রাবণ ছাতা নিয়ে সামনে এগিয়ে এসে বলল, তাড়াতাড়ি আয়, আজ হঠাৎ খুব বৃষ্টি হচ্ছে। পিছন থেকে শ্রাবণের কথা শুনে স্নিগ্ধার বান্ধবীরাও তাল মিলিয়ে বলে উঠল, হ্যাঁ স্নিগ্ধা, তাড়াতাড়ি যা, খুব বৃষ্টি হচ্ছে, বাস পড়বে, আমাদের কথা চিন্তা করিস না। স্নিগ্ধা তাদের সবার দিকে রাগী চোখে তাকালে সবাই চুপ হয়ে যায়। স্নিগ্ধা শ্রাবণের সঙ্গে তার ছাতার নিচে এসে দাঁড়িয়ে পড়ল। দুজনে মিলে বৃষ্টিতে গাড়িতে উঠে পড়ল। পিছন থেকে স্নিগ্ধার বান্ধবীরা যে যার মতো আলোচনা করতে ব্যস্ত। কি করেছিস তুই? ভিজে একদম কি বিশ্রী দেখাচ্ছে। বিশ্রী দেখাচ্ছে মানে? কি বলছি বুঝতে পারছিস না? বৃষ্টিতে ভিজে পুরো শরীর দেখা যাচ্ছে। বৃষ্টি যখন শুরু হচ্ছিল তখন কলেজ থেকে বের হতে কে বলেছিল? ঠান্ডা লেগে গেলে এখন কি করবি? তা নিয়ে আপনার ভাবতে হবে না। শ্রাবণ হঠাৎ করে গাড়ি চালানো বন্ধ করে দিল। স্নিগ্ধার দিকে তাকিয়ে আর একটু কাছে এসে ফিসফিসিয়ে বলল, আমি না করলে কে করবে চিন্তা? না মানে আপনাকে চিন্তা করতে হবে, আবার চিন্তা করতে হবে না, কারণ আমি খুকি না যে আমাকে ধরিয়ে দিতে হবে, আমায় নিয়ে চিন্তা করতে হবে। কথাটা ঠিক, তুই খুকি না, কিন্তু তুই হলি পাখি। পাখি বুঝিস তো, অনেকটা এরকম যে একটু ছাড়া পেলেই ডানা দুটো মেলে উড়ে যাবি। স্নিগ্ধা শ্রাবণের দিকে চেয়ে আছে অবাক হয়ে, তারপর নিজেকে সামলে বলল, পাখি? পাখি, অবুঝ পাখি। পাখির মালিক কতভাবে পাখিটাকে আগলে রাখে, কত সেবা করে, কিন্তু পাখিটা বুঝতে চায় না। পাখিটা সেই নীল আকাশেই উড়ে যেতে চায়। ছেড়ে দিন পাখিটাকে। যদি পাখির মনে মায়া জন্মায় তাহলে পাখি উড়ে আসবে আপনার কাছে, আর যদি পাখির মনে মায়া না জন্মায় সে অন্য কোথাও বাসা বাঁধবে। পাখির উপর ভরসা নাই আমার। ভরসা যদি না থাকে তাহলে পাখি পুষে লাভ কি? এটুকু ভরসা তো রাখতেই হবে। তাই? হুম। আচ্ছা, এত কথা কিভাবে শিখলি তুই? সব কথা মুখে মুখে শিখলেই হয়, কিছু কথা মনের ভেতর রয়, তাই মাঝে মাঝে প্রকাশ করি। বাহ, প্রেম করার দুরন্ত সময় পার করছিস। শ্রাবণ স্নিগ্ধার দিকে চেয়ে রইল। স্নিগ্ধার হঠাৎ বলা কথায় তার হুঁশ হলো। মাঝ রাস্তায় সে গাড়ি থামিয়ে রেখেছে, আবার গাড়ি চালাতে শুরু করলো সে। গাড়িতে একটি গান বাজিয়ে দিল সে, আর চোখে ভিজে যাওয়া পাশে বসা সুন্দরী মেয়েটির দিকে তাকালো। গান চলছে, আমার সারাটা দিন মেঘলা আকাশ বৃষ্টি তোমাকে দিলাম, আমার সারাটা দিন মেঘলা আকাশ বৃষ্টি তোমাকে দিলাম, শুধু শ্রাবণ ও সন্ধ্যাটুকু তোমার কাছে চেয়ে নিলাম, আমার সারাটা দিন মেঘলা আকাশ বৃষ্টি তোমাকে দিলাম, হৃদয়ের জানালায় চোখ মেলে রাখি, বাতাসের বাঁশিতে কান পেতে থাকি, হৃদয়ের জানালায় চোখ মেলে রাখি, বাতাসের বাঁশিতে কান পেতে থাকি, তাতেই কাছে ডেকে মনের আঙিনা থেকে বৃষ্টি তোমাকে তবু ফিরিয়ে দিলাম, আমার সারাটা দিন মেঘলা আকাশ বৃষ্টি তোমাকে দিলাম, তোমার হাতেই হোক রাত্রি রচনা, এ আমার স্বপ্ন সুখের ভাবনা, তোমার হাতেই হোক রাত্রি রচনা, এ আমার স্বপ্ন সুখের ভাবনা, চেয়েছি পেতে যাকে, চাই না হারাতে তাকে, বৃষ্টি তোমাকে তাই ফিরে চাইলাম। প্রায় মিনিট 20 পর অ্যাপার্টমেন্টের সামনে নেমে পড়ল তারা। স্নিগ্ধা গাড়ি থেকে নামার পর শ্রাবণ নেমে পড়ল। স্নিগ্ধার শ্রাবণ অ্যাপার্টমেন্টের চাবি দিয়ে দরজা খুলে ভিতরে প্রবেশ করল। ইদানিং পড়ার টেবিলেও মন বসানো শ্রাবণের, মনে হয় প্রেম প্রেম ভাব তার এখনো কাটেনি। খুব ইচ্ছে হয় মনের খাঁচায় বন্দি করে রাখতে,
খুব ইচ্ছে হয় মেঘলা দিনে দুজনে মিলে কোনো বকুল তলায় বকুল ফুল কুড়িয়ে নিতে, নিজেদের মধ্যে সুখ কুড়াতে। আবার মনে হয় স্নিগ্ধার বলা কথা, পাখি ছেড়ে দিলে যদি ফিরে আসে তাহলে বুঝবে সে পাখির মনে মায়া জন্মেছে। আসলেই কি মায়া জন্মে যদি তাকে ধোকা দিয়ে উড়ে যায়? শ্রাবণ কিছুক্ষণ উসখুস করে স্নিগ্ধার রুমের পাশে দাঁড়ালো। স্নিগ্ধা তখন সবেমাত্র গোসল করে ভিজে চুলগুলোকে তোয়ালে দিয়ে পেঁচিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে ভেজা চুলগুলোকে শুকিয়ে নিচ্ছে আর লোশন হাতে পায়ে মেখে নিচ্ছে। কেউ একজন তাকে চোখে হারাচ্ছে, সেদিকে তার কোনো খেয়াল নেই, নিজের মতো গুনগুন করতে ব্যস্ত। শ্রাবণ স্নিগ্ধাকে দেখতে দেখতে আপন মনে বলে উঠল, উড়ো চিঠি নও গো তুমি, নও কোনো ভুল, তুমি আমার প্রাণের প্রিয়া, তুমি আমার সুর। ব্যালকনির থাই গ্লাস খুলে দিতে গেলে মনে হলো কোনো প্রতিচ্ছবির হঠাৎ প্রস্থান হলো। স্নিগ্ধার পিছন ফিরতেই সেই ব্যক্তি আর তার প্রতিচ্ছবি লুকিয়ে পড়ল। স্নিগ্ধা দরজার সামনে এসে দাঁড়িয়ে ঠাস করে দরজাটা বন্ধ করে দিল। লুকিয়ে চুরিয়ে কষ্ট করে প্রিয়তমার মুখখানা দেখতেও দিল না। ভিতর থেকে স্নিগ্ধা দরজা বন্ধ করে শয়তানি হাসি দিয়ে বলল, খুব ইচ্ছা আমাকে দেখার। পড়ার সময় ব্যত্রাঘাত করার সময় মনে থাকে না মাস্টার মশাই, ওরফে মিস্টার শ্রাবণ। কি ভেবেছো কিছুই বুঝি না? আমি সব বুঝি। শ্রাবণ বেচারা দুঃখী মনে নিজের রুমে প্রবেশ করলো। রুমে ঢুকে বন্ধু তাসদিদকে ফোন লাগালো। যে করেই হোক স্নিগ্ধাকে তার পটাতেই হবে। এই ক্ষেত্রে সবচেয়ে বেশি উপকার করতে পারে উৎপল। উৎপলকে ফোন করলো শ্রাবণ। হ্যালো শ্রাবণ, বল, কি বলবি? তোকে একটা বুদ্ধি দিতে হবে দোস্ত। কি বুদ্ধি? এখানে নয়, আমি আসছি ফুড প্যালেস ক্যাফেতে, তুইও সময় মতো আসিস। পুষ্পিতা দুধ জাল দিয়ে স্নিগ্ধার রুমে আসলো। স্নিগ্ধা পড়ার টেবিলে বসে পড়ছে। স্নিগ্ধার সামনে দুধের গ্লাসটা রেখে বলল, স্নিগ্ধা দুধটুকুন খেয়ে নে মা। স্নিগ্ধা পড়ছিল তখন মামির কথা তার শোনা হলো না। পুষ্পিতার দুধের গন্ধে কেমন গা গুলিয়ে আসছে। অনেক কষ্টে তিনি নিজেকে চেপে রেখেছিলেন। হঠাৎ করে যেন সব একদম ভেতর থেকে উলটপালট হয়ে গেছে তার। সহ্য করতে না পেরে স্নিগ্ধার রুমের ওয়াশরুমের বেসিনে গিয়ে হড়হড় করে বমি করে দিল। স্নিগ্ধাও তার পিছু পিছু চলে এলো। হঠাৎ করে মামির এমন অবস্থা তার ভালো লাগছে না। কি হলো মামির? শরীর খারাপ করলো কেন হঠাৎ? প্রশ্ন যেন তার কমছে না। পুষ্পিতাকে ফ্রেশ করিয়ে বিছানায় বসিয়ে দিল সে। দুর্বল হয়ে পড়েছে মামি। বাসায় শ্রাবণও নেই, একটু আগেই বেরিয়েছে। মাথায় পানি দিয়ে মুছিয়ে বসিয়ে সে মামাকে ফোন করে জানিয়ে দিল পুষ্পিতার শরীরের অবস্থা। কিছুক্ষণের মধ্যে সাজ্জাদ সাহেব চলে এসেছেন। পুষ্পিতার হঠাৎ হঠাৎ এমন অসুস্থতা তার বুকের ভিতরটা কেমন শিউরে ওঠে। মিষ্টির প্যাকেট নিয়ে সাজিয়ে রাখছে স্নিগ্ধা। আজ তার খুশির সীমা নেই। কালো সাদা রঙের মিষ্টির মাঝে কোনটা রেখে কোনটা খাবে তা নিয়ে মনের মধ্যে যুদ্ধ চলছে। শ্রাবণ সবেমাত্র ঘরে ঢুকেছে। উৎপল বেটা আজ যে বুদ্ধি দিয়েছে, এই বুদ্ধি যদি কাজে লাগে একদম কেল্লাফাতে। আবার কাজ না হলে উৎপলের কপালে শনি গ্রহের ঘূর্ণায়মান চরকাও আছে। স্বর্ণার সঙ্গে কথা বলতে তার মেজাজ গরম হয়ে যায়। মেয়েটার বড্ড গায়ে পড়া স্বভাব, কিন্তু স্নিগ্ধা যদি এই কারণে তার কাছাকাছি আসে তাহলে ক্ষতি কি? আর স্বর্ণাকে সরাতে স্নিগ্ধাই যথেষ্ট, নাহলে শ্রাবণের পক্ষে সম্ভব নয় স্বর্ণাকে সরানো। মেয়েটা আজকাল খুব জ্বালাচ্ছে। স্নিগ্ধার সঙ্গে সম্পর্কটা ঠিকঠাক হলে স্বর্ণাকে জানিয়ে দিবে তাদের বিয়ের কথা। এসব ভাবতে ভাবতে সে দেখতে পারলো তার প্রিয়তমা মিষ্টির প্যাকেট থেকে কালো জাম একবার রাখছে তো আরেকবার সাদাটা দেখছে। শ্রাবণ স্নিগ্ধার সামনে গিয়ে দাঁড়িয়ে বলল, এত মিষ্টি কেন? স্নিগ্ধা কোনো উত্তর করলো না, সে নিজের মতো খেয়ে যাচ্ছে। শ্রাবণ আবারও প্রশ্ন করলো, এত মিষ্টি কেন? কেউ কি বলবে আজ কি উপলক্ষে মিষ্টি আনা হয়েছে? স্নিগ্ধা শ্রাবণের হাত ধরে টেনে নিয়ে একপাশে দাঁড় করিয়ে বলল, আমার পার্টনার আসছে। তোর পার্টনার? হ্যাঁ, আমার পার্টনার। তোর পার্টনার কে? আমার পার্টনার যখন আসবে তখন দেখবেন। শ্রাবণ স্নিগ্ধাকে কর্নারে নিয়ে বলল, তোর পার্টনার তো আমি, আরেকজন কোথায়? আরেকজন করছেন কেন? সে আপনার খুব আপনজন। আমার পার্টনার আমাকে কোলে বসাবে, থুকু আমার কোলে বসবে। আমি তাকে আদর করব, তার গাল টেনে দিব, তার সুন্দর সুন্দর হাত পাগুলোতে মালিশ করে দিব, তাকে খাইয়ে দিব। আপনি তো আমাকে বকা দেন সব সময়, আপনি কথায় কথায় পেটেন আমাকে।
আমার পার্টনার আমাকে আদর করবে। ইস, কি যে ভালো লাগবে। শ্রাবণ স্নিগ্ধার দিকে রাগি চোখে চেয়ে আছে, মনে হচ্ছে ভস্ম করে দিবে। কোন হারামজাদা তোর পার্টনার হবে? চুপ, মুখ সামলে কথা বলবেন। আমার পার্টনার আপনার মতো অভদ্র হবে না, অসভ্য ইতর। আমার পার্টনার মিষ্টি হবে, দেখতে নাদুস নুদুস হবে। ইস,